সিলেটে ফের হামলার শিকার নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান নাহিদের। সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে। ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। দায়িত্ব পালনে ব্যর্থ সরকার, মন্তব্য শফিকুরের। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? জামাত এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার। সংস্কার ইস্যুতে অটুট 11 দল, দাবি নেতাদের। এক প্ল্যাটফর্মে সম্মিলিত ইসলামী ব্যাংকের সেবা কার্যক্রমে ধীর গতি। নতুন ব্যাংকিং সিস্টেমে লাগবে সময়। এক দশকে বিদেশমুখী শিক্ষার্থী বেড়েছে 105 ভাগ। শেষ 5 বছরে মেধার সাথে দেশ থেকে গেছে প্রায় 37,000 কোটি টাকা। মরক্কো থেকে স্পেনে অভিবাসন প্রত্যাশীদের ঢল। অর্থনৈতিক চাপ ও বেকারত্বকে দুষছেন বিশেষজ্ঞরা। শুভেচ্ছা আপনাদের সবাইকে, আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি পুরো আয়োজনে তানফির আহমেদ। আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফিরবার পথে তার গাড়িবহরে পাথর ছোড়া হয়, আর এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। হামলার বিষয়টি তার ফেসবুক আইডিতে জানান। সেখানে তিনি বলেন, তাদেরকে আহত করে ভুল করছে সরকার। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে তীক্ষ্ণ তির্যকভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার একটা হতাহত হয়ে যাবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। সরকার শিগগিরই জনগণের প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলে আগাম বার্তা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলাতে আহত আলিফ চৌধুরীর খোঁজ খবর নেওয়া শেষে তিনি কথা বলেন। আলিফের ওপর হামলায় সরকার এবং বিএনপির নীরবতার নিন্দা জানানোর পাশাপাশি বিরোধী দলীয় চিফ হুইপ জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হবারও আহ্বান জানান। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বে দেশ ছেয়ে গেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই আহ্বায়ক। বলেন, সরকার গ্যাসের দাম বাড়ালে ঘেরাও করা হবে পেট্রোবাংলা। সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পুনর্গঠন করা সম্ভব না। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে। একটি মহল ধর্মের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। জানান, এখানে উগ্রবাদ ও মৌলবাদের প্রশ্রয় নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক এই মতবিনিময় সভা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্টজন, মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। বক্তব্যে ধর্ম নিয়ে একটি মহল বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় নয়, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে
আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। কথা বলে সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানান মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। ভোটে বিএনপির পাশে থাকায় সনাতন ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির মহাসচিব। বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সংস্কার ইস্যুতে এখনো অটুট জামাত এনসিপি ঐক্য, বরং বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে ভাঙন ধরাতে চায় সরকার, এমন দাবি জামাতের শীর্ষ নেতাদের। বলেন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে এনসিপি, গণমাধ্যমে আসা এমন তথ্য ঠিক নয়। রমিজ হোসেনের প্রতিবেদন। দেশের রাজনীতিতে জোটের সমীকরণ কম হয়নি, যার বেশিরভাগই যতটা না মূল আদর্শের বোঝাপড়াই, ইতিহাস বলে তার চেয়ে অনেক বেশি ভোটের অঙ্ক মেলানোর খাতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সাথে এনসিপির গাঁটছড়াটাও ছিল তেমনই। যদিও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলটির সাথে একরকম সমঝোতার আভাস ছিল বিএনপির পক্ষ থেকেও। অবশেষে সংস্কার, গণভোট সহ বেশ কিছু দাবিতে কাছাকাছি অবস্থানে থেকে এনসিপির সাথে ঐক্য হয় জামাত নেতৃত্বাধীন অন্যান্য ইসলামী দলগুলোর, যেই বোঝাপড়াটা আরও নিবিড় হয় ভোট পরবর্তী সময়ে। তবে বছর না ঘুরতেই কিছু গণমাধ্যমের খবর বলছে আস্থার সংকটে এনসিপির সাথে দূরত্ব বাড়ছে জামাতের। বিষয়টি নিয়ে কথা হয় দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে। তাদের দাবি, কিছু ক্ষেত্রে মতের অমিল থাকলেও সংস্কারের মতো ইস্যুতে এখনো ঐক্য আছে অটুট। এখন পর্যন্ত 11 দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়াকে আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো ফোরামে আলোচনায়, আমরা আনুষ্ঠানিক আলোচনায় শুনি নাই। দলের সর্বোচ্চ যে বডি পলিটিক্যাল কাউন্সিল, সেখানে ওই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পাই নাই। নেতাকর্মীদেরকে সেখান থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। ইভেন যে দলের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে ওই ধরনের কোনো আলোচনা হয় নাই। 11 দলীয় যে ঐক্যটা আছে, আমরা নির্বাচনী সমঝোতার পরে সংসদে একসাথে ভূমিকা রাখা, রাজপথে একসাথে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছি। দল দুটি নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, যাতে উন্মুক্ত হয় নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবারিত পথ। জাতির কাছে স্পষ্ট হয়েছে যে এই সরকার সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছে, গণভোটের বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সেই জায়গায় সরকার সাকসেসফুল না হওয়াতেই আজকে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আন্দোলনটাকে দুর্বল করার জন্য এ ধরনের কনফিউশন তৈরি করছে। না, আমরা মনে করি এ ধরনের কোনো শঙ্কা নাই, তবে ষড়যন্ত্র হচ্ছে, বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে, তবে আশা করি এটা সফল হবে। তাদের তো একটা প্রচেষ্টা থাকবেই আমাদের ঐক্য বিনষ্ট করা, এবং এটা সবসময় তাদের ছিল, সুতরাং সেটা থাকবে। এবং আমরা মনে করি না আমাদের এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন কেউ এই ধরনের কোনো পাতানো ফাঁদে পা দিচ্ছে। খেলাফত মজলিস সহ শরিকদের কেউ কেউ নিয়মিত কর্মসূচিতে অংশ না নিলেও এখনও সবাই একতাবদ্ধ বলে দাবি 11 দলীয় ঐক্যের। তাকে আমরা সবাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে। লোকসভায় জানানো হয়, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বাংলাদেশ। বারবার অনুরোধ সত্ত্বেও যাচাই বাছাই চলছে, এই অজুহাতে তাকে ফেরত দেয়নি দিল্লি।
এবার এই বিষয়ের সবশেষ অবস্থা লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিকে জানালো ভারত সরকার। শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারতের মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ। তবে একই সঙ্গে ভারত ভূখণ্ডে থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি তার নেই বলেছে কমিটি। একই সাথে বাংলাদেশে চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সংসদীয় কমিটি। ভারতের বন্ধু নয় এমন দেশের সামরিক ফুটপ্রিন্ট নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাদের মতে দীর্ঘদিন ভিসা সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। খোঁজ নেন প্রত্যাবাসন প্রক্রিয়া, ক্যাম্পের সার্বিক পরিবেশ সম্পর্কে। এ সময় নিজ দেশে ফিরতে তার কাছে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন রোহিঙ্গারা। আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সাথে। গেল কয়েক বছর ধরে ধীরে ধীরে কমে আসছে রোহিঙ্গাদের তহবিল। এমন সংকটময় সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। দুপুরে কক্সবাজারে পৌঁছার পর তিনি সরাসরি যান উখিয়ায়। সেখানে পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। পরে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম দেখেন। এরপর ৬ নম্বর ক্যাম্পে আইআরসির হাসপাতাল ঘুরে যান খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে। কথা বলেন রোহিঙ্গাদের সাথে। এই সময় রোহিঙ্গারা নিজ দেশে মর্যাদার সাথে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। আরাইও তৈরি আছি, আরা প্রত্যেকজন ইহন হলি এখন আরা যাই বলি আরা তৈরি আছি, আরা আর কাম দেশ আরা দেশক মাদে ওয়াবে সেফটি সিকিউরিটি লেভেলে পাঠাই দিব বলে আরা আশা করি। তো আরা নসাই কেমন মাদে জিন্দেগি আরা এটা খান্ডা ভাঙি আর মানুষ মরে যার গই। আজি আরা এটা লেখা আরা আইব দুনিয়া রাশন দিব হাইম আরা থেকে মেনতনো আর তো কোন দেশ আছে আরা এটা তাই বেলা না চাই। সার্জিও গর স্থানীয় কর্মকর্তাদের কাছে রোহিঙ্গাদের তহবিল, স্থানীয়দের মনোভাব আর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জানতে চান। আশ্বাস দেন রোহিঙ্গা সংকটে পাশে থাকার। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে ১ নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে ২০৭০ সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। তার উনি বললে ওনারা স্বীকার করলেন, হ্যাঁ রোহিঙ্গাদের যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং শরণার্থী কমিশনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 10 দিনেও কাটেনি গ্যাসের সংকট। স্পষ্ট প্রভাব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, ধুঁকছে শিল্প কলকারখানাগুলোও। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সরকারের নীতি নির্ধারকরা বলছেন গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। যেখানে অন্যদিন গাড়ির দীর্ঘ সারি লেগে থাকতো, সেখানে এখন নীরবতা। রাজধানীতে একের পর এক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ সরবরাহ, অথবা আবার গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে তা দিয়ে চাহিদা মিটছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। যেখানে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর শেষ হয় না। গ্যাস নাই, এর সংকট, এই জন্য আমরা একটু বিপদে আছি। প্রায় তাও আজকে শুক্রবার হিসেবে মনে করলাম যে ফাঁকা থাকবে, তারপরেও 1 ঘন্টা লাগলো। ভাড়ায় গাড়ি চালাই, 2 ট্রিপ মারবো, 2 ট্রিপ মারলে গ্যাস শেষে আবার এসে সিরিয়াল ধরতে হবে। 1 ঘন্টা সিরিয়াল দিয়া 100 টাকার গ্যাস পাইলাম। আমরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারি না। বাধ্য হয়ে অনেকেই বিকল্প জ্বালানি দিয়ে গাড়ি চালাচ্ছেন। এতে খরচ বাড়ছে কয়েক গুণ। শুধু চালকরাই নন, গাড়ি সংকটে ভোগান্তিতেও যাত্রীরা। অনেক এলাকায় গণপরিবহন ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যাও কমে গেছে। বাধ্য হয়ে এখন তেলে চালাই, মাঝে আধা বেলা গাড়ি চালাই, আধা বেলা চালাতে পারতেছি না। সাপোজ আমার গাড়ির পিছনে আমার মাসিক খরচ 5,000 টাকা,
এখন সেটা হয়ে গেছে 10 থেকে 12,000 টাকা। এই যে 5,000 টাকা এক্সট্রা ঘাটতি, এই ঘাটতি তো আসলে খুবই অমানবিক। ওই যে গাড়ি গুড়ি চালাইতে পারি না, মহাজনের জমাদাটি দিতে পারি না, আমরা খুব কষ্ট আছে। গ্যাস সংকটের প্রভাব পড়ছে রাজধানীর বাসাবাড়িতেও। কোথাও জ্বলছে না চুলা, তাতে করে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় 1.5 সপ্তাহ ধরে চলা এই গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগামী মাসের 2য় সপ্তাহে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নরসিংদীতে গ্যাস সংকটে ব্যাহত 3 শতাধিক কারখানার উৎপাদন। এমন অবস্থাতে ছাঁটাই আতঙ্কে রয়েছেন শ্রমিকরা। পরিবহন খাতেও দেখা দিয়েছে বিপর্যয়, যদিও তিতাস কর্তৃপক্ষের আশ্বাস শিগগিরই হবে সমাধান। উৎপাদন বন্ধ থাকায় কারখানায় স্থবিরতা, অলস সময় পার করছেন শ্রমিকরা। গ্যাস সংকটে এমন অবস্থা দেশে কাপড়ের চাহিদার বড় যোগান দেয়া জেলা নরসিংদীর বেশিরভাগ শিল্প কারখানার। বিশেষ করে মাধবদী, চোয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচরে গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং এবং স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 শিল্প কারখানার একই চিত্র। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক কারখানায় চলছে না মেশিন, কোথাও উৎপাদন নেমেছে শূন্যের কোঠায়। তাতে সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে উদ্যোক্তারা। উৎপাদনে না যেতে পারি নাই, এটি সম্পূর্ণ ক্ষতির হিসেবে আমরা কোটি কোটি টাকায় ক্ষতির সম্মুখীন হব। মালামাল সরবরাহ দিতে পারছি না, যার কারণে পার্টিও আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। কারখানার এমন দুরবস্থায় ছাঁটাই শঙ্কায় পড়েছেন শ্রমিকরা। এর মধ্যে কোনো কোনো কারখানায় কমিয়ে দেওয়া হয়েছে কাজের সময় ও মজুরি। মালিককে আদৌ আমাদেরকে বেতন দিতে পারবে কিনা সে নিয়ে আমি অনেক চিন্তিত। আমাকে গাছ নাই, আমরা দাঁড়ায় থাই, আইয়া আইয়া ঘুরে যাই, আঙ্গো মালিক আঙ্গো বেতন দেবে কিভাবে? গ্যাসের অভাবে নরসিংদীর 17টি ফিলিং স্টেশনের বেশিরভাগই বন্ধ। ফলে গ্যাস চালিত যান চালকদের পাশাপাশি ভোগান্তিতে রোগীসহ সব শ্রেণীর যাত্রীরা। বড় জোর 100 টাকা, 80 টাকা, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে, তো এরকম টাকার গ্যাস দিয়ে আমাদের কিছুই হয় না। গ্যাসের সংকট অনেক, গ্যাসের জন্য আমরা এখন ফ্লাইট মিস হবে না কি জানি বলতে পারতেছি। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। তবে কয়েকদিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। নরসিংদীতে প্রতিদিন 75 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে 30 মিলিয়নের মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে বিদেশে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গেল 1 দশকে যা বেড়েছে প্রায় 105 ভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত 5 বছরে দেশ থেকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে প্রায় 37,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের 3 গুণ। আবির হোসেনের রিপোর্ট, আর ক্যামেরাতে ছিলেন মুমিনুল হক আফান। থেকে একবার চলে যায় আর দেশে ব্যাক করে না, এটা আসলে তো আমাদের এটাও চিন্তা করা উচিত আসলে কেন ব্যাক করে না। কিছুদিন আগেই বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন রাতুল ইস্তিয়াক। স্বপ্ন ছিল টিস্যু ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে একদিন দেশের স্বাস্থ্য খাতে নতুন কিছু যোগ করা। কিন্তু বাংলাদেশে এ বিষয়ে পর্যাপ্ত গবেষণাগার, অর্থায়ন কিংবা কাজের সুযোগ নেই। তাই অনেকটা অভিমান নিয়েই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমি এখানে যদি কোনো একটা কাজে ইনভলভ হই, আমি যে পরিমাণের এটার জন্য স্যালারি বা আমি এটার রেসপেক্টে আর্ন করতে পারবো, দেখা যাচ্ছে বাইরে গেলে আমার লাইফ লিভিংটা আরও বেটার হবে, আমার স্ট্যান্ডার্ডটা আরও বেটার হবে। ইভেন আমি যদি টেকনোলজিক্যাল দিক থেকেও বলি, যে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিসগুলো অন্য বাইরের ল্যাবে আছে, সেগুলো অনেক মোর অ্যাডভান্সড দ্যান আওয়ার ল্যাব। দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর চোখে একই অনিশ্চয়তা। অভিযোগ, দেশের ইঞ্জিনিয়ারিং খাতে মানসম্মত কাজের সুযোগ খুবই সীমিত, আর সরকারি চাকরির যেসব পদ রয়েছে তার অনেক ক্ষেত্রেই ডিপ্লোমাধারীদের প্রাধান্য বেশি। যে স্টার্টিংয়ের স্যালারি এত কম থাকে যে আমি টিউশন করে তার চেয়ে স্টুডেন্ট লাইফে তার চেয়ে বেশি আর্ন করতে পারতেছি। আমরা যে যতটা দিতে চাই দেশকে, দেশ সেটা নিতে পারছে না বা নিচ্ছে না। ডিপ্লোমা যারা করে আসে তারা 11তম গ্রেডে ঢুকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে 9ম গ্রেডে চলে যায়।
ফলে কি তা হয় কি আমাদের হচ্ছে সিটগুলো ফাঁকা থাকে না, ফলে আমরা যদি ফিল্ড যদি ওইভাবে না পাই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফিল্ড, তাহলে অবশ্যই আমরা হচ্ছে বেটারমেন্টের জন্য বিদেশে যাবই। তবে বিষয়টি শুধু কিছু মেধাবী শিক্ষার্থীর দেশ ছেড়ে যাওয়ার গল্প নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 5 বছরে শুধু উচ্চশিক্ষার জন্যই বিদেশে পাঠানো হয়েছে প্রায় 38,000 কোটি টাকা। ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে 2013 সালে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 37,000, যা 2023 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 77,000। অর্থাৎ এক দশকে বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 105%। জব সেক্টরে যে পরিমাণ আমরা স্যালারি দেই, সেই স্যালারিটা এখন আমাদের যে লিভিং কস্ট সেটার সাথে ম্যাচ করে না। আরেকটা বড় ক্ষেত্র হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্র, যেটা যে টেকনিক্যাল কাজের ক্ষেত্র, সেটা আমরা তৈরি করতে পারিনি। শিক্ষাবিদদের মতে দেশের গতানুগতিক চাকরির বাইরে প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক খাতে এখনো পর্যাপ্ত কর্মসংস্থান ও মানসম্মত গবেষণার পরিবেশ গড়ে ওঠেনি। আমাদের একাডেমিয়া এবং আমাদের ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কোনো যোগাযোগ বা লিঙ্ক নাই। তো সুতরাং এইটাকে আরও কীভাবে করা, যেটার জন্য ডেডিকেটেড একটা পোস্ট থাকা, ইউনিভার্সিটিকে আলাদা সেন্টার করা যেখানে তারা এই কাজটা সবসময় করবে, তাহলে আমার ধারণা হয়তো বা আনএমপ্লয়েবিলিটি যে ব্যাপারটা ঘটছে সেটা একটু কমে যাবে। ক্ষমতায় আসার পর সব সরকারই শোনায় উন্নয়নের মহাপরিকল্পনার কথা, তবে সেই পরিকল্পনায় কি সত্যি মেধাবী তরুণদের ভবিষ্যৎ গুরুত্ব পায়? একটি মানসম্মত চাকরির অভাবে দেশ থেকে চলে যাওয়াই যেন একমাত্র সমাধান হিসেবে দেখছে মেধাবী তরুণরা। শিক্ষাবিদরা বলছেন শুধুমাত্র শিক্ষা বাজেট বাড়িয়ে নয়, তৈরি করতে হবে যথেষ্ট মানসম্মত কর্মসংস্থান এবং দিতে হবে সামাজিক নিরাপত্তা। তবে হয়তো এসব মেধাবী তরুণদের দেশে রাখা যাবে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের এক প্ল্যাটফর্মে সেবা দেওয়া শুরু করতে পারেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। এমন বাস্তবতায় এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য 4 ব্যাংককে যুক্ত করবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্কিম অনুযায়ী ধাপে ধাপে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়ার প্রতিবেদন। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গ্রাহকদের আমানত ফেরত দিতে বিশেষ পরিশোধ পরিকল্পনা বা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী গত 29 ডিসেম্বর থেকে প্রথম ধাপে গ্রাহক প্রতি 2 লাখ টাকা করে পরিশোধ শুরু হয়। এরপর 6 মাস পর 1 লাখ আর পরের 3 মাস অন্তর অন্তর আরও 1 লাখ টাকা করে পরিশোধের মাধ্যমে 2 বছরে গ্রাহকদের পুরো আমানত ফেরত দেওয়ার লক্ষ্য নির্ধারণ ছিল। ব্যাংকের বিভিন্ন শাখা ঘুরে দেখা গেছে ঘোষিত স্কিমের আওতায় গ্রাহকরা নিয়মিত অর্থ উত্তোলন করছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন নির্ধারিত তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অর্থ পরিশোধ হচ্ছে। ওনার কাছে চেকটা দিয়ে দিলাম, উনি ভেরিফাই করে করলে আজকে আপনার 1,83,700 টাকা পাইবেন। উনি 1,83,700 টাকা দিয়ে দিলেন। এটা অটোমেটেড হয়ে যাচ্ছে। প্রথম 2 লাখ টাকা ডিআইপির আন্ডার যে পেমেন্টটা, এটা চলে আসতেছে, দেন তার নির্দিষ্ট সময় 3 মাস পরে যে 1 লাখ টাকা অটোমেটেড ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম সহ অ্যাকাউন্ট নাম্বার চলে আসে ওখানে এবং অ্যামাউন্ট সহ চলে আসে এবং এটা এভরিডে প্রতিদিনই আমাদের আপডেট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকার বেশি অর্থ পরিশোধ করেছে। বাকি আমানতও ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। যে স্কিম ঘোষিত হয়েছে সেই স্কিম অনুযায়ী গ্রাহকরা টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে এবং স্বাভাবিকভাবেই ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে এই ব্যাংকটির উপর আস্থা রাখা যায়। তবে অর্থ পরিশোধের পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের একই প্ল্যাটফর্মে সেবা দেয়া। নতুন ব্যাংকিং সিস্টেম চালু করতে সময় লাগবে বিবেচনায় আপাতত এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য 4 ব্যাংককে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি ব্যাংকের ডেটা সেন্টার ব্যবহারের পাশাপাশি যশোরে একটি রেজিস্টার্ড রিকভারি সেন্টার স্থাপনের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। ইউনিফর্ম চেক বই এখনো গঠন করা হয়নি। প্রত্যেকে স্ব ব্যাংকের চেক বই নিয়েই টাকা উত্তোলনের চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবেই 5টা সিবিএস ইন্টিগ্রেট না হওয়া পর্যন্ত পৃথক পৃথক ডেস্ক থাকবে প্রতিটি শাখায়। সেই ডেস্কের মাধ্যমে গ্রাহকরা স্ব চেকে টাকা উত্তোলনের সুযোগ পাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক্সিম ব্যাংক দিয়ে শুরু করে আগামী মাসের মধ্যে ধাপে ধাপে একীভূত হওয়া 5 ব্যাংকের প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একক ও সার্বজনীন করা হয়েছে বাংলা কিউআর বা কুইক রেসপন্স কোড।
ফলে যে কোনো ব্যাংক কিংবা মোবাইল আর্থিক সেবার গ্রাহক এখন একটি কিউআর কোড স্ক্যান করেই মূল্য পরিশোধ করতে পারছেন। তবে এখনও ডিজিটাল লেনদেনের বড় একটি অংশ বাংলা কিউআরের আওতায় আসেনি। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই হিরাজিল হোটেল। সকালের নাস্তা, দুপুর কিংবা রাতের খাবার প্রতিদিনই এখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে একটি কিউআর কোড ব্যবহার করেই লেনদেন করতে পারছেন বিকাশ, রকেটের মতো যে কোনো MFS অথবা ব্যাংকের গ্রাহকরা। একটু পাশের হোটেল রিজিকেও এমন ছবি। সুবিধা হচ্ছে যে এটা সব কিছু থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, নগদ অ্যাকাউন্ট থেকে, রকেট যে অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট থেকে বাংলা কিউআর হচ্ছে পেমেন্ট করা যায়। প্রায় 15-20 দিনের মতো আসছে, আর এটা দিয়ে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু এটা সময় কম লাগে অথবা আপনার ক্যাশ নগদ দেওয়া লাগে না। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ক্রেতার কোনো খরচ না হলেও ছোট বড় সব বিক্রেতাকেই মাসুল গুনতে হয় 1%, যার কারণে অনেক বিক্রেতা আগ্রহ হারাচ্ছেন কিউআর কোড ব্যবহারে। তথ্য উপাত্তেও এর সত্যতা মেলে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বাংলা কিউআরের মাধ্যমে এখন প্রতিদিন 11 থেকে 12 কোটি টাকার লেনদেন হচ্ছে, যদিও দেশের সর্বমোট ডিজিটাল লেনদেনের পরিমাণ এর চেয়ে প্রায় 30 গুণ বেশি। যিনি ক্রয় করতে এসেছেন উনার প্রয়োজন হলো 500 টাকার পণ্য ক্রয় করার, কিন্তু উনার পকেটে আছে 200 টাকা। উনি কিন্তু 200 টাকার বেশি পণ্য কিনতে পারবে না। কিন্তু আপনি যদি ডিজিটাল পেমেন্ট অ্যালাউ করেন, বাংলা কিউআরতে সে পেমেন্ট করার সুযোগ পায়, আপনি 500 টাকার পণ্য তার কাছে বিক্রি করতে পারবেন। অতএব 500 টাকার পণ্য যদি 1 টাকা করে শতকরা কম পান, আপনি পাবেন 495 টাকা। আপনার প্রফিটেবিলিটি কি আপনার বাড়লো না কমলো? অর্থনীতিবিদদের মতে দুর্নীতি কমাতে ও রাজস্ব আয় বাড়াতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। পুরো বিষয়টিকে সহজ করতে তাই বাংলা কিউআরের বিস্তৃতি বাড়ানোর তাগিদ তাদের। বর্তমান পর্যায়ে যেটা এই যে চালু করা হয়েছে, এখানে কিন্তু 1% একটা ফি ধার্য করা আছে, তাই না? এবং সেটা কিন্তু অনেকের কাছে, বিশেষ করে খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে কিন্তু এটা মনে করছে যে এটা পেমেন্ট করে আমাদেরকে তো কিছু তো ওই খরচটা বহন করতে হচ্ছে, কাজেই সেটা কিন্তু বিবেচ্য বিষয় হতে পারে। চলতি মাসের শুরু থেকে সব কিউআর বাতিল করে বাংলা কিউআর বাধ্যতামূলক করে সরকার। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।